ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজ আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কোনগুলোকে আমরা বুঝব না, 0 +-1 +-2 +-3 এইভাবে যদি লিখে যাই যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। আর একটু এক্সপ্লেন করলে 0 1 2 3 4 5 6 এভাবে এগিয়ে যাও। আবার 0 থেকে যদি পিছিয়ে যাই -1 -2 -3 -4 এভাবে যদি পিছিয়ে যাই এগুলোকেই আমরা বলছি পূর্ণ সংখ্যা। তাহলে বুঝতেই পারছি পূর্ণ সংখ্যা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, কারণ +3 +4 +5 করে এগিয়ে গেলে তুমি যদি 100 বলো আমি বলবো 200, এইভাবে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই সবচেয়ে বড়। একই রকমভাবে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যারও অস্তিত্ব নেই। এবারে অখণ্ড সংখ্যা কাকে বলা হবে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে আমরা কি বুঝি না, 0 1 2 3 4 এইভাবে যদি এগিয়ে যাই যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যার দল বা সেটকে এক কথায় আমরা বলি অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো না, যেগুলো মূলত আমরা গণনার কাজে ব্যবহার করি। 1 2 3 4 5 এইভাবে গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি 1 2 3 4 5 এইভাবে যদি আমরা লিখে যাই যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাটা কত? 1। সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যাটা কত? 0। এবারে স্বাভাবিক সংখ্যার দলে যেগুলো আছে 1 2 3 4 5 6 ইত্যাদি, এই সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যার দলেও আছে। তাই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলে বলতে পারি। একইভাবে অখণ্ড যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার দলের মধ্যে লুকিয়ে আছে, তাই অখণ্ড সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। তার মানে পূর্ণ সংখ্যা হলেই অখণ্ড সংখ্যা হবে এটা কিন্তু বলা যাবে না, কিন্তু অখণ্ড সংখ্যা মানেই সেটাকে পূর্ণ সংখ্যা বলা যাবে। স্বাভাবিক সংখ্যা মানেই সেটাকে পূর্ণ সংখ্যা বলা যাবে, কিন্তু উল্টোটা বলা যাবে না। পূর্ণ সংখ্যা ধরো -3, এটা পূর্ণ সংখ্যা এই দলের মধ্যে আছে, কিন্তু -3 না আছে অখণ্ড সংখ্যা না আছে স্বাভাবিক সংখ্যার দলে, তাই পূর্ণ সংখ্যা হলেই সেটাকে অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা যেতে পারে, আবার নাও যেতে পারে। -3 ক্ষেত্রে বলা যাচ্ছে না। আবার 1 সেটা পূর্ণ সংখ্যা দলে আছে বলে পূর্ণ সংখ্যা বলা যাবে, অখণ্ড সংখ্যার দলে আছে তাই অখণ্ড সংখ্যাও বলা যাবে, আবার 1টাকে স্বাভাবিক সংখ্যাও বলা যাবে। তো আমরা পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা একটা সংখ্যা রেখার উপর বিস্তার করি বা লিখিয়ে ফেলি, দেখো সংখ্যা রেখা আমরা শিখেছি ক্লাস 6-এ। তো সংখ্যা রেখাতে কি করা হয়, একটা সরল রেখা টানা হলো, রেখে আমরা এখানে মূলত পূর্ণ সংখ্যাগুলোকে চিহ্নিত করি। তাহলে 0, ঠিক আছে, +1 অর্থাৎ +1 নোট করো, +1 বলতে কি বোঝাচ্ছে, -1 বলতে কি বোঝাচ্ছে, বা প্লাস মাইনাসের কীভাবে উৎপত্তিটা হলো। এখন এই মূলবিন্দু বা শূন্যবিন্দুর ডান দিকটা যদি ধনাত্মক দিক ধরা হয় তাহলে বাম দিকটা নিশ্চয়ই ঋণাত্মক দিক, কারণ ডান দিকটা যদি আমরা +5 বা শুধু প্লাসের দিকটা বলি তাহলে যদি পিছিয়ে যাই তাহলে সেটাকে তো চিহ্ন দিয়ে বদলাতে হবে, -5 বলতে হয়। তাহলে
একটা দিকটাকে আমরা ধনাত্মক দিকটাকে যদি প্লাস দিক বলি, তাহলে বাম দিকটাকে তাহলে তোমাদের ঋণাত্মক দিক বলতে হবে। ক্লিয়ার? এইবারে 1 একক ধরা যাক, আমি একটা কম্পাস দিয়ে সিলেক্ট করলাম যে এতটাকেই আমি ধরবো 1 একক। তাহলে এইভাবে 1 একক নির্দিষ্ট দূরত্বে দাগগুলো দিয়ে দাও, ঠিক মূল বিন্দু থেকে মানে ও বিন্দু থেকে পিছনের দিকে যে দাগগুলো দাও। তাহলে এইভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে চিহ্নিত করছি। তাহলে 0 থেকে ডান দিকে দিয়ে 1 ঘর, তাহলে ঠিক বাম দিকে তাহলে -1 দিতে হবে। 0 থেকে ডান দিকে 2 ঘর গেলে যদি 2 দিই, +2 দিই, +2 বলতে 2 বোঝাচ্ছে, তাহলে 0 থেকে বাম দিকে 2 ঘর গেলে তাহলে -2 দিতে হবে। তাহলে অর্থাৎ ডান দিকে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি ধনাত্মক সংখ্যাগুলো থাকছে, এইভাবে লিখে ফেলো 4, 5, 6 ইত্যাদি। একই রকম -1, -2 কত হবে -3। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা বুঝতে পারলাম সংখ্যা রেখায় কীভাবে কম্পাসের সাহায্যে নিয়ে আমরা করব। তো আমরা 0 এর ডান দিকে যত যাওয়া যাচ্ছে, সংখ্যা রেখা বরাবর যত ডান দিকে যাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ক্রমশ বড় হচ্ছে। দেখো 1 এর পরে 2 বড় আমরা জানি, 3 বড়, 4 বড়, 5 বড়। ঠিক একই রকম -5 এর পরে -4 বড়, তার থাকতে বড় হলে -3 পূর্ণ সংখ্যাগুলো। তারপরে পূর্ণ সংখ্যা বড় হচ্ছে -2। এইভাবে যত ডান দিকে যাব পূর্ণ সংখ্যাগুলো তত বাড়তে থাকবে। উল্টে যত আমরা পিছাবো বা বাম দিকে যাব তত পূর্ণ সংখ্যার মানগুলো ক্রমশ ছোট হতে থাকবে। দেখো 7 থাকতে ছোট 6, 4 থাকতে ছোট 3 ইত্যাদি। তাহলে বলো একটা পূর্ণ সংখ্যা 5 আছে, তাহলে তার ঠিক বাম দিকে পূর্ণ সংখ্যাটা কত, মানে ঠিক তার আগের পূর্ণ সংখ্যাটা 4, 5-এর ঠিক পরে অর্থাৎ ডান দিকে পূর্ণ সংখ্যাটা কত 6। একই রকমভাবে যদি বলি 0 মাঝের পূর্ণ সংখ্যা, তার বাম দিকে কত পূর্ণ সংখ্যাটা আছে, অবশ্যই -1, কেমন? আর ডান দিকে কত আছে 1। তাহলে এইভাবে এই ছকটা তোমরা আশা করি নিজেরা ফিল আপ করতে পারবে। -16 ঠিক তার আগের পূর্ণ সংখ্যাটা কত, মানে বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা কত হবে -17। আর ডান দিকে যে পূর্ণ সংখ্যাটা আছে অর্থাৎ ঠিক পরে যেটা আছে সেটা কত হচ্ছে -15। ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারবো। এবার দেখি আমরা কিভাবে সংখ্যা রেখায় আমরা যোগগুলো করতে পারি। তো সংখ্যা রেখার সাহায্যে আমরা ধরা যাক যোগ কিভাবে করব। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগ, ধরা যাক +2 আর +3 ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদের সংখ্যা রেখায় যোগটা কেমনভাবে করা হয়। তো প্রথমে আছে +2, তাহলে স্টার্টিংটা শুরু করতে হবে মূল বিন্দু বা 0 বিন্দু থেকে। ক্লিয়ার? প্লাস হলে আমরা মূল বিন্দু বা 0 বিন্দু ডান দিকে যাব, আর মাইনাস তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাব। ঠিক আছে? তাহলে +2 অর্থাৎ 0 থেকে ধনাত্মক দিক অর্থাৎ ডান দিকে 2 একক যাব। তাহলে এই গেল 2 একক গেলাম, এটা স্কেল দিয়ে টানতে হবে তোমাদের। তাহলে এটা হলো +2। ক্লিয়ার? তারপরে আবার +3, তাহলে যেখানে গেলাম আমরা কোথায় গিয়ে পৌঁছলাম, +2 বা 2তে গিয়ে পৌঁছলাম। এরপরে +3 মানে কি, যেখান থেকে পৌঁছলাম সেখান থেকে আরও ধনাত্মক দিকে 3 ঘর অর্থাৎ ডান দিকে আরও 3টা স্টেপ যাব। তাহলে এই গেলাম 1টা 2টো 3টা স্টেপ, এই পর্যন্ত পৌঁছালাম। তাহলে এটা হচ্ছে +3। ক্লিয়ার? তাহলে পৌঁছালাম ফাইনাল কোথায় না, 0 থেকে শুরু করেছিলাম, লাস্ট এসে পৌঁছালাম আমরা +5 ঘরে। ঠিক আছে? তাহলে উত্তরটা কত হলো +5। এইভাবে সংখ্যা রেখায় যোগ করা হয় দুটো ধনাত্মক সংখ্যার। একইভাবে যদি দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরা যাক আমি দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিলাম -3, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এদের আমরা যোগ করব কিভাবে, সংখ্যা রেখার সাহায্যে, বা যোগফল কত হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমরা একটা সংখ্যা রেখা টেনে নাও। টেনে নিলাম সংখ্যা রেখা। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ঋণাত্মক অংশটা বেশি হবে, তাই আমি
এখানে দাগগুলো একটা আন্দাজ করে কেটে নিচ্ছি, তবে তোমরা কখনো আন্দাজ করে কাটবে না। তাহলে -1, -2, -3, -4, -5, -6, -7 এইভাবে দিলাম, 1 2 3 4 এটসেট্রা। যেহেতু সংখ্যা রেখা দুদিকে তীর চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? তাহলে -3, তাহলে অর্থাৎ মূল বিন্দু থেকে মাইনাসের জন্য বাম দিকে 3 একক, তাহলে বাম দিকে 3 একক গেলাম, হলো। তাহলে এটা হচ্ছে -3। -2 অর্থাৎ যেখানে গিয়ে পৌঁছালাম ওখান থেকে -2 অর্থাৎ আরও বাম দিকে 2 ঘর। তাহলে কি হলো, আবার রিপিট করছি, -3, তাই মূল বিন্দু বা শূন্য থেকে আমরা কি করব, মাইনাসের জন্য বাম দিকে 3-এর জন্য 3 একক পিছালাম বাম দিকে। ক্লিয়ার? এটা হলো গিয়ে -3। এবারে আবার আছে -2, তাহলে যেখানে পর্যন্ত পৌঁছেছিলাম আমরা পৌঁছেছি এখন তো -3 ঘরে। এইবার এখান থেকে আরও 2 ঘর পিছাতে হবে, মাইনাসের জন্য বাম দিকে 2 ঘর, 2 একক, তাহলে 1 একক 2 একক, দ্যাট ইজ -2। তাহলে লাস্ট রেজাল্টটা আমরা এখানে পৌঁছালাম। তাহলে কোথা থেকে পৌঁছালাম না, মূল বিন্দু থেকে আমরা পৌঁছালাম -5-এর ঘরে। তাহলে রেজাল্টটা তাহলে কত হবে, -5। বোঝা গেল? এইবারে আমরা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ যদি করি কিভাবে করব। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ, ধরা যাক ধনাত্মক পূর্ণ সংখ্যা +3, আবার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা +2, এদের আমরা বিয়োগফল কত হয় দেখব। ক্লিয়ার? তো আমরা একটা সংখ্যা রেখা টানব। তো সংখ্যা রেখা অঙ্কন করছি, একই রকমভাবে তোমরা কম্পাস দিয়ে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে সংখ্যা রেখাগুলোকে টানবে, সমান দূরত্ব বজায় রেখে ইউনিটগুলো দাগ দিতে হবে। কাজের সুবিধার্থে আমি এখানে করার জন্য তাড়াতাড়ি করে দাগ দিচ্ছি, 1 2 3 4 5 এটসেট্রা, -1 -2 -3 -4 -5 এটসেট্রা আছে। ঠিক আছে? এইবারে এখানে একটা কথা বলার আছে, +3 সঙ্গে -2 যোগ, +3 থেকে +2 বিয়োগ করলে কত হবে, অর্থাৎ দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা +3 আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে +2, এদের বিয়োগফল কত আমরা বের করতে চাইছি। এখন +3 থেকে +2 বিয়োগ করব। বিয়োগ করার অর্থ কী? আচ্ছা, এই ঋণাত্মক চিহ্নের মানেটা কি না, এর চিহ্নটার বিপরীত সংখ্যার যোগ। তার মানে হচ্ছে +3 সঙ্গে এই মাইনাসটা প্রয়োগ করা হয় কেবলমাত্র বিপরীত কথাটা বোঝার জন্য। তাহলে +2-র বিপরীত কে, -2, অর্থাৎ +3 সঙ্গে -3 যোগ করতে হবে। আরেকবার রিপিট করছি, বিয়োগ করার অর্থ হলো এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে +2 বিয়োগ করতে হবে, অর্থাৎ এর বিপরীত সংখ্যা -2-র যোগ। তাহলে অ্যাকচুয়ালি আমাকে করতে হবে +3 সঙ্গে -2-র যোগ। তাহলে এবার কী করবো, +3-র জন্য কত যাব আমরা, ধনাত্মক দিকে 3 একক চলে গেলাম। এটা হচ্ছে +3 মূলবিন্দু থেকে বা শূন্য থেকে। ক্লিয়ার? এবারে -2, তাহলে যেখানে গিয়ে পৌঁছালাম সেখান থেকে আরও বাম দিকে, মাইনাসের জন্য বাম দিকে বা পেছনের দিকে 2 ঘর পেছাতে হচ্ছে। তাহলে এই হলো -2। ক্লিয়ার? তাহলে রেজাল্টটা কোথায় গিয়ে পৌঁছালাম, 1-এ গিয়ে পৌঁছালাম, +1-এ গিয়ে পৌঁছালাম, তাই তো? তাহলে উত্তরটা হলো +1। ক্লিয়ার হলো? একইভাবে যদি আমরা দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ করতে চাই, দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধরা যাক একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা -2, এদের আমরা বিয়োগ করব। কীভাবে করব সংখ্যা রেখা দেখাই। সংখ্যা রেখা এরকম টেনে নাও, (0, 1, 2, 3, 4, 5 এটসেট্রা।
তীর চিহ্ন দিতে হবে এগুলো প্রত্যেকটাতেই, যেহেতু এগুলো সরলরেখা। -1 -2 -3 এভাবে দাগগুলো দাও। দেখো -1-এর সঙ্গে বিয়োগ করতে হবে -2, তাহলে বিয়োগ করার মানেটা কি? বিয়োগের কথার অর্থ হলো এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে -1-এর সঙ্গে -2 বিপরীত সংখ্যা কে? +2, তার যোগ করতে হবে। এবারে আমরা সংখ্যা রেখে চলে আসি -1, তাহলে কি করতে হবে? ঋণাত্মক দিকে 1 ঘর, দ্যাট ইজ -1 মূলবিন্দু থেকে। এবারে +2, তাহলে ওখান থেকে যেখানে গিয়ে পৌঁছালাম, আমরা পৌঁছেছি এখন -1-এর ঘরে, এখান থেকে চলে যেতে হবে ধনাত্মক দিকে আরও 2 ঘর, তাহলে ধনাত্মক দিকে 1 ঘর 2 ঘর এইরকম জায়গায় পৌঁছে যাব। এটা হচ্ছে +2, ক্লিয়ার? তাহলে রেজাল্টটা কী হলো? কোথায় গিয়ে পৌঁছালাম? 1-এ গিয়ে পৌঁছালাম। তাহলে শুরু করছিলাম 0-তে গিয়ে পৌঁছালাম 1-এ গিয়ে, ঠিক আছে? তাহলে রেজাল্টটা হলো +1, তাই এখানে উত্তরটা হবে +1। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো এখান থেকে কিছু প্রশ্ন দেখো, নিজে করি 4.1। এই নিজে করি 4.1 এই ধরনের প্রশ্নগুলো দেখো। এবারে নিজে করি 4.1-এ কিছু ছোট ছোট প্রশ্ন দিয়েছে। কি দিয়েছে? সংখ্যারেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে গেলেই প্রথম সংখ্যার স্থান থেকে আরও কোন দিকে যেতে হবে? আমরা প্রথম যে উদাহরণটা দেখিয়েছিলাম, দেখো দুটো ধনাত্মক সংখ্যা যোগ করতে গেলে প্রথম সংখ্যা যেখানে পৌঁছলো সেখান থেকে আরও ডান দিকে যেতে হচ্ছে। তাহলে অর্থাৎ কোন দিকে যেতে হবে? আরও ডান দিকে যেতে হবে। উত্তরটা হবে ডান দিকে যেতে হবে, অর্থাৎ ধনাত্মক দিকে যেতে হবে। এবারে দ্বিতীয় প্রশ্ন বলছে সংখ্যারেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে গেলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। দেখি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কী করছিলাম। এই দেখো দুটো ঋণাত্মক সংখ্যা যখন যোগ করছিলাম, প্রথম সংখ্যা কত ছিল? +3 জন্য গেলাম, যেখানে গিয়েছিলাম -2 জন্য কি সেখান থেকে আরও ঋণাত্মক দিকে গেলাম, মানে বাম দিকে গেলাম। তাহলে +3 জন্য বাম দিকে গেলাম প্রথমে, সেকেন্ড -2 জন্য আরও বাম দিকে গেলাম। তাহলে রেজাল্ট হচ্ছে কি? তাহলে ধনাত্মক সংখ্যারেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে গেলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে, আরও বাম দিকে বা ঋণাত্মক দিকে যেতে হবে। এইভাবে আমরা বাকি দুটো প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক আছে? এবারে আসছি নিচের ছকটা দেখো লক্ষ্য করে, এই ছকটা তোমরা ফিল আপ করতে পারবে। পূর্ণ সংখ্যা আমরা জেনে গেছি 5, 2, -6, 6, 11 এগুলো কি সবই পূর্ণ সংখ্যা। এদের বিপরীত পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? অর্থাৎ চিহ্নটা পাল্টে দাও, বিপরীত হয়ে যাবে। তাহলে +5 বিপরীত পূর্ণ সংখ্যা আছে, -5 একটা বইয়ে করে দেওয়া আছে। পরেরটা আছে 2, তার বিপরীত পূর্ণ সংখ্যা কত? -2, অর্থাৎ যা চিহ্ন থাকবে তাকে পাল্টে দেবে। প্লাস তাহলে মাইনাস, মাইনাস তাহলে প্লাস করবে। -6 বিপরীত সংখ্যা তাহলে কত হবে? -6 আছে, তাকে পাল্টে দাও, +6। একই রকম হবে 11 যে ক্ষেত্রে কী হবে? -11। ওকে, এবারে আমরা সংখ্যারেখায় যে যোগগুলো দেখালাম, সংখ্যারেখার সাহায্য ছাড়াই কিভাবে আমরা মুখে মুখে যোগগুলো করব দেখি। +2-র সঙ্গে +3 যোগ করতে হবে। কীভাবে করতে হয়? সংখ্যারেখা ছাড়া বাদ দিয়ে, সংখ্যারেখার সাহায্যে তো দেখিয়েছি। +2 বলতে ধনাত্মক দিকে 2 ঘর, +3 বলতে ধনাত্মক দিকে 3 ঘর, মোট ধনাত্মক দিকে 5 ঘর গেলাম, তাই উত্তরটা হয়েছিল 5 +5। তাহলে আমরা সংখ্যারেখা বাদ দিয়ে কিভাবে করব? নিয়মটা হচ্ছে এই, দেখো সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা, এরা কি দুটোই ধনাত্মক, নাকি দুটোই ঋণাত্মক, নাকি তাদের মধ্যে কেউ ধনাত্মক কেউ ঋণাত্মক। যদি দেখি তারা একই ধরনের চিহ্নযুক্ত সংখ্যা, হতে পারে দুটো ধনাত্মক, হতে পারে দুটো ঋণাত্মক, তাহলে কি করতে হয়? যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্নটা বসিয়ে দাও, অর্থাৎ দুটো প্লাস আছে তাই প্লাস এলো। এরপরে কি করতে হবে? চিহ্ন বাদে সংখ্যাগুলোর যোগ করে ভালো। চিহ্ন বাদের সংখ্যা কি? চিহ্ন বাদ দিয়ে সংখ্যাটা 2, চিহ্ন বাদ দিয়ে সংখ্যাটা কত? 3, 2 + 3 দ্যাট ইজ 5। তাহলে উত্তরটা কত হলো? +5। তাহলে একইভাবে যদি আমরা বলি +8-এর সঙ্গে যোগ করো +7,
তাহলে যোগফলটা কত হবে না, চিহ্ন দুটো একই বলে প্লাসই থাকবে, যা ছিল তাই, প্লাস ছিল বলে প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাসই বসতো। এবার চিহ্ন বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোর যোগ করো, এগুলোকে চিহ্ন বাদে সংখ্যাগুলোকে বলা হয় সাংখ্যমান। তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়, 8 আর 7 যোগ করলে 15 হয়, আমরা পাটির মধ্যে নিয়মে শিখেছি। তাহলে উত্তরটা হবে +15। একই রকমভাবে যদি দুটো ঋণাত্মক সংখ্যা হয় -3 -2, তাহলে কি বলছিলাম, একই রকম চিহ্ন থাকলে চিহ্নটা একই হবে, অর্থাৎ দুটো মাইনাস তাহলে চিহ্নটা মাইনাসই থেকে গেল। যেমন দুটো প্লাস থাকলে চিহ্নটা প্লাস হতো, দুটো মাইনাস বলে চিহ্নটা মাইনাসই হবে, অর্থাৎ চিহ্ন যদি একই থাকে সেই চিহ্নই বসিয়ে দাও, মাইনাস থাকলে মাইনাস, দুটো প্লাস থাকলে প্লাস, ক্লিয়ার। আর চিহ্ন বাদে সংখ্যাগুলো যোগ করে বসিয়ে দাও, তাহলে উত্তরটা কত হলো, -5। একই রকমভাবে আরেকটা দেখি, ধরো -10 সঙ্গে যোগ করতে হবে -2, তাহলে কি হবে, দুটোই ঋণাত্মক সংখ্যা বলে চিহ্ন উত্তরটা মাইনাস দিয়ে আসবে। এবার যোগফল কত হবে, 10 আর 2 যোগ করলে যেটা হয় চিহ্নবাদের সংখ্যাগুলো, দ্যাট ইজ 12। তাহলে একই রকম চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ ধনাত্মক হতে পারে দুটো বা দুটো ঋণাত্মকও হতে পারে, তাদের যোগটা কীভাবে করতে হয় মুখে মুখে আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবারে যদি একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, ধরা যাক একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা, ধরা যাক +3 সঙ্গে যোগ করতে হবে -2, এদের যোগফলটা কত হবে, অর্থাৎ একটা সংখ্যার চিহ্ন আর অপরটার চিহ্ন সম্পূর্ণ আলাদা, বিপরীত, এরকম যদি কী করলে কীভাবে যোগ করতে করব না, যদি বিপরীত যুক্ত সংখ্যা হয় তাহলে কি করতে হবে, যেটা বড় তার চিহ্ন, সব সময় বড় চিহ্ন বসিয়ে দাও। আমরা জানি 3 বড় না 2 বড়, 3 বড়, চিহ্ন বাদে সংখ্যাগুলোর মধ্যে যে বড়, চিহ্ন বাদ দিয়ে সংখ্যাগুলোর মধ্যে যে বড়, চিহ্নবাদের সংখ্যা 3, চিহ্নবাদের সংখ্যা 2, পাটিগণিতের মধ্যে কে বড়, 3 বড়, তাহলে এর যা চিহ্ন ছিল সেটা বুঝিয়ে দাও। এবার কি করতে হবে, এদের মধ্যে বিয়োগ করে বলো, সংখ্যার চিহ্ন বাদ দিয়ে সংখ্যাগুলোর বিয়োগ করো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত, 1, উত্তরটা হলো +1, ক্লিয়ার। আরেকবার একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, ধরা যাক -4 এর সঙ্গে যোগ করতে হবে +4, তাহলে উত্তরটা কী হবে, এরা বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাই চিহ্নটা কী হবে, বড়র চিহ্ন, 5টা বড় বলে তার চিহ্ন। এবার সংখ্যাগুলোর বিয়োগ করে বলো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে উত্তরটা হলো -1। তাহলে কি বললাম, যদি একই চিহ্ন থাকে তাহলে তো সেই চিহ্নই হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। আর যদি বিপরীত চিহ্ন থাকে, বিপরীত সংখ্যার যোগ হয়, তাহলে কী করতে হবে, বড়টার চিহ্ন বসাতে হবে। তাহলে আমি যদি এক কথায় মনে রেখে দিই, যোগের সময় সবসময় যে বড় তার চিহ্ন, সেই একই চিহ্ন আছে কি আদার চিহ্ন আছে জানার দরকার নেই, চিহ্নটা দেখো যদি একই চিহ্ন থাকে তো সেই চিহ্নই বুঝে গেল, বড় ছোটো ভেবে লাভ কি। আর যদি বিপরীত চিহ্ন থাকে, কেউ প্লাস কেউ মাইনাস, সবসময় মনে রাখো বড়র চিহ্ন, যে বড় তার চিহ্ন, এবারে তাদের বিয়োগফল, আর একই চিহ্ন থাকলে তাদের যোগফল করতে হয়, এইটুকু শুধু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো দুটো সংখ্যার, বীজগাণিতিক দুটো সংখ্যার যোগটা করতে পারো, বিয়োগটা বলছি। এবারে কিভাবে বিয়োগ করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয় দেখো, আমরা সংখ্যার সাহায্যে বিয়োগটা দেখিয়েছি যে -1 থেকে -2 বিয়োগ করেছি কীভাবে, দুটো সংখ্যার বিয়োগ কীভাবে করেছি আমরা সংখ্যার সাহায্যে দেখিয়েছি। এবারে আমরা সংখ্যা রেখা বাদ দিয়ে কীভাবে করব না, -1 থেকে -2 বিয়োগফল মানে কি, -1 থেকে বিয়োগ করতে হবে -2, বিয়োগ মানে কি, বিপরীত সংখ্যার যোগ, তাহলে -2 বিপরীত সংখ্যার যোগ, -2 বিপরীত সংখ্যা কি +2, অর্থাৎ -1 এর সঙ্গে +2 যোগ, তাহলে এই মাইনাসের কারণের জন্য এর চিহ্ন পাল্টে গেল, কিন্তু এখানে তখন প্লাস হয়ে গেল, আর এর চিহ্ন পাল্টে গিয়ে যা ছিল মাইনাস ছিল বলে +2 হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এবার যোগটা কী করতে হয়, -1 আর +2 যোগ, আমরা যেমন একটু আগে শিখলাম, বড় দেখো এখানে ঋণাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, তাই বড় চিহ্ন 2 বড়, তার চিহ্ন প্লাস, আর সংখ্যাগুলোর বিয়োগ করে দিলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1, ঠিক আছে। তা কেন বিয়োগ করলাম একটু উদাহরণ দিয়ে যদি বলি,
যদি ধরো তোমাকে দিল মা 2 টাকা, তাহলে জমা হলো, জমাকে যদি আমরা প্লাস বলি, খরচকে তাহলে কি প্লাস দিয়ে বলবো না, মাইনাস দিয়ে বলতে হবে, কারণ জমার বিপরীত হচ্ছে খরচ। তাহলে ধরো তোমাকে মা দিল 2 টাকা, তুমি কি করলে 1 টাকা খরচ করে ফেললে, কিছু কিনে ফেললে, তাহলে এখন কত থাকলো তুমি অটোমেটিক্যালি জানো বিয়োগ করতে হয়, তাই না? জমা খরচে যখন আমরা হিসাব করি কি করি, 2 টাকা জমা ধরো +2, এবারে ধরো 1 টাকা খরচা করে ফেললে, ক্লিয়ার? তাহলে উত্তরটা কত হয়? তাহলে জমা খরচ হলে কি করি আমরা অটোমেটিক্যালি বিয়োগ করে ফেলি, দেখো আপনি বিয়োগ করে ফেলি, তার 2 থেকে 1 বিয়োগ করো 1। এবারে কে বড়, 2 বড় না 1 বড়? 2 বড় বলে 2 এর চিহ্ন হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে +2 জমা -1 খরচ, এদের যখন যোগ করছি অটোমেটিক্যালি দেখো আমরা না জেনেই ছোটোবেলা থেকে বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করি, উত্তরটা 1 হয়, বড় চিহ্ন বসাই, ঠিক আছে? এবারে বিয়োগের সময় তাহলে কি করতে হয়, আরেকবার রিপিট করে দিচ্ছি, বিয়োগের সময় কি করতে হয়? তাহলে বিয়োগের মানে হচ্ছে বিপরীত সংখ্যার যোগ। ধরা যাক আমি তোমাকে বললাম যে -3 থেকে -7 বিয়োগ করো, তার মানে কি -3 সঙ্গে -7 বিপরীত সংখ্যা অর্থাৎ +7 যোগ করতে হবে, তার মানে আমি মনে মনে বুঝে নিলাম -3 সঙ্গে যোগ করতে হবে +7, ক্লিয়ার? এবার যোগের নিয়মটা কি যেটা হয় সেটা লিখো, বড় চিহ্ন প্লাস, এবারে যেহেতু আলাদা ধরনের চিহ্ন যুক্ত সংখ্যা তাই এদের বিয়োগ করতে হবে, উত্তরটা হবে তাহলে +4। এইভাবে আমরা ক্লাস 6-এ যোগ বিয়োগের কাজটা শিখে এসেছি এবং আমরা সংখ্যা রেখার সাহায্যে কীভাবে করতে হয় সেটাও দেখালাম। তোমরা এই যে সংখ্যা রেখায় কয়েকটা অঙ্ক তুলে দেওয়া হয়েছে এখানে, +4 +8 এগুলো সংখ্যা রেখার সাহায্যে যেভাবে ছবি এঁকে দেখালাম, তোমরা স্কেল দিয়ে কম্পাস দিয়ে সমান দূরত্বে এই সমস্ত দাগগুলো দেবে, দিয়ে যোগ করে নিজেরা বাড়িতে বসে বসে এগুলো করবে, ঠিক আছে? এবারে এইগুলো যদি আমরা মুখে মুখে করতে চাই, সংখ্যা রেখার সাহায্য না নিয়ে যদি করতে চাই মুখে মুখে কুইক, সেক্ষেত্রে আমরা কীভাবে করব সেটা আমি বললাম, তারই মধ্যে 2-1টা দেখাচ্ছি। ধরা যাক এই 5-এর উত্তরটা কী হবে মুখে মুখে যদি করি, তাহলে -8 -2, এটাকে পড়তে হয় -8 -2, ক্লিয়ার? এভাবে পড়তে হয়। তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করার মানে কি বললাম, এর বিপরীত সংখ্যার যোগ, তার মানে একটা লাইন আমরা মনে মনে করব, তোমরা মনে মনে পারবে না বলে লিখে দিচ্ছি এখানে। তাহলে +2 কি হলো, কেন হলো? এই বিয়োগের জন্য এর বিপরীত সংখ্যা হয়ে গেল তাদের যোগ, ক্লিয়ার? এই জন্য যোগ চিহ্নটা হলো। এইবারে উত্তরটা কী হবে তাহলে, বড় চিহ্ন মাইনাস, এদের বিয়োগফল 8 থেকে 2 বিয়োগ করলে 6, উত্তরটা হবে -6। এই কাজটা আমরা এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মুখে মুখে এইভাবে করে ফেলবো। যদি সংখ্যা রেখায় পরীক্ষায় বলে তবে তোমরা সংখ্যা রেখার সাহায্যে করবে, আদারওয়াইজ এইভাবে মুখে মুখে করবে, ঠিক আছে? এইবারে আমরা শিখব বিনিময় নিয়ম। বিনিময় নিয়মটা শিখতে চাইছি। বিনিময় নিয়ম মানেটা কি? ধরা যায় একটা কারোর সাপেক্ষে, অর্থাৎ এখানে সাপেক্ষে বলতে চিহ্নের সাপেক্ষে বিনিময় হবে। ধরা যাক এ এবং বি দুটো সংখ্যা, এ বি হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে অখণ্ড সংখ্যা, হতে পারে স্বাভাবিক সংখ্যা, হতে পারে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমি বলিনি, তোমরা যে সংখ্যাগুলো এখনও পর্যন্ত শিখেছো সেগুলো প্রত্যেকটাই বাস্তব সংখ্যা, ঠিক আছে? তো এই চিহ্নের সাপেক্ষে এখানে একটা ধরো অপারেশন আছে, এক কথায় বলছি অপারেশন, অর্থাৎ ধরা যাক যোগ, ধরা যাক বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, এটসেট্রা, যে কোনো একটা অপারেশন চিহ্ন আছে। এই চিহ্নের সাপেক্ষে যদি এরা বিনিময় হয়, তার মানে কি এটা চলে যাবে বির জায়গায়, বিটা চলে যাবে এর জায়গায়, এর ফলে কি রেজাল্টের কোনো পরিবর্তন হলো না? হলো না। যদি হয়ে যায়, ধরো বিনিময় হলে কি হবে রেজাল্টটা, তাহলে অপারেশনটা যেমন আছে থেকেই গেল, ঠিক আছে? অপারেশনটা যেমন আছে থেকে গেল, এবারে এর জায়গায় বি চলে এলো, বির জায়গায় এ চলে গেল, বিনিময় হয়ে গেল। এবারে এক্ষেত্রে উত্তরটা আমরা কত হয় দেখব, দ্বিতীয় ক্ষেত্রে উত্তরটা কত হয় দেখব। দু ক্ষেত্রে উত্তরটা কি একই হতেও পারে, নাও হতে পারে। যদি দু ক্ষেত্রে উত্তরটা একই হয় তাহলে বলবো এ বি এই চিহ্নের সাপেক্ষে বা এই অপারেশনের সাপেক্ষে বিনিময় নিয়ম এদের ক্ষেত্রে প্রযোজ্য হলো, আর না হলে হলো না। এবারে দেখি
চিহ্নটা স্পেশালি উল্লেখ করে দিচ্ছি। ধরা যাক যোগ চিহ্ন, ধরা যাক যোগ চিহ্ন। এবারে এ আর বি ধরা যাক পূর্ণ সংখ্যা, ধরো 2 3, 2 3 তো পূর্ণ সংখ্যা, তাহলে রেজাল্টটা কত হয় দেখি 5। একই রকমভাবে এর জায়গায় তুমি 2 বসাও, বির জায়গায় 3 বসাও, রেজাল্টটা কত হচ্ছে 5। তাহলে কি দেখলাম, পূর্ণ সংখ্যা এই যোগের সাপেক্ষে বিনিময় নিয়ম মেনে চলে, কারণ 2 যুক্ত 3 যা 3 যুক্ত 2 তাই হলো বলে। এভাবে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে তোমরা চেক করে দেখো কি হচ্ছে, দেখবে প্রতি ক্ষেত্রেই বিনিময় করার আগে এবং বিনিময় করার পরে একই রেজাল্ট থাকবে। তাই যোগ, আমরা যোগ চিহ্ন পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, এই কথাটা আমরা বলতে পারি। রেজাল্টে আসতে পারি পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ক্লিয়ার? এবারে যদি আমরা পূর্ণ সংখ্যার বিয়োগ নিই, ধরা যাক বিয়োগের সাপেক্ষে আমি দুটো পূর্ণ সংখ্যা বিনিময় করব। ধরা যাক -2 একটা পূর্ণ সংখ্যা, +5 একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে ধনাত্মক নিয়ে দেখাচ্ছি বোঝাতে সুবিধা হবে বলে, তোমরা প্লাস মাইনাস নিয়ে নিজেরা চেক করবে। তাহলে বিয়োগের সাপেক্ষে এই দুটো পূর্ণ সংখ্যা +2 +5 বিয়োগের সাপেক্ষে আমরা বিনিময় করছি, অর্থাৎ স্থান পরিবর্তন করছি। রেজাল্ট কি হয় দেখি তো। প্রথম ক্ষেত্রে রেজাল্টটা কি হবে, একটু আগে আমরা মুখোমুখি করা শিখেছি যে বিয়োগ বলতে কি এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে 2 এর সঙ্গে 5 এর বিপরীত -5 যোগ করতে হবে, তাহলে 2 এর সাথে যোগ করতে হবে এর বিপরীত -5, যোগ করলে উত্তরটা হবে -3। ক্লিয়ার? এক্ষেত্রে কত হয় দেখি তো কই, 5 এর সঙ্গে যোগ করতে হবে +2 বিপরীত সংখ্যা অর্থাৎ -2, যোগ করলে কত হবে +3, বড় চিহ্ন। ঠিক আছে, +3, তাহলে উত্তরটা কি একই হলো? হলো না তো, একটা হচ্ছে +3, অপরটা হচ্ছে -3। তাহলে বিয়োগের সাপেক্ষে পূর্ণ সংখ্যার বিয়োগ, পূর্ণ সংখ্যা ছিল এগুলো, পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তো এবারে আমরা গুণ ভাগ, পূর্ণ সংখ্যার গুণ ভাগ, এরা কি বিনিময় নিয়ম মেনে চলে? তাহলে দেখতে পেলাম কি পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। যোগ আমরা একটু আগে দেখিয়েছি পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এবারে গুণ, গুণের ক্ষেত্রে দেখো না নিজেরা কি হয়, গুণ তো মেনে চলে না। ধরা যাক গুণের সাপেক্ষে আমি দুটো পূর্ণ সংখ্যা 2 আর 3 নিলাম। ঠিক আছে, তাহলে গুণের সাপেক্ষে এরা বিনিময় করুক, রেজাল্ট কি হয় বাম দিকে 6, বিনিময় করার পর কত হচ্ছে 6। তাহলে কি দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রেই 6 হচ্ছে, তাহলে গুণ বিনিময় নিয়ম মেনে চলে। আমি এখানে 2 3 নিয়েছি, তোমরা -2 -3 ইত্যাদি যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা আগে বলে দিয়েছি, এরকম যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে দেখো, চেক করে দেখো বিনিময় নিয়ম মেনে চলছে না, দেখবে প্রতি ক্ষেত্রেই চলে। এবারে দেখি ভাগের ক্ষেত্রে একটু বলার আছে। ধরা যাক দুটো পূর্ণ সংখ্যা 10 আর একটা পূর্ণ সংখ্যা 2, ভাগ করলাম। এবার 2 বিনিময় হলো, বিনিময় করার আগে কি হয় 5 উত্তর হতো, তো বিনিময় করার পরে কি হচ্ছে দেখি, 2কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1/5 হচ্ছে, তাই না? 2 5 10, তার মানে 1/5। তাহলে কি হলো একই সমান হলো? সমান তো হলো না। তাহলে এই জন্য লিখেছিলাম পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে, পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। ক্লিয়ার হলো? এইবারে আমরা সংযোগ নিয়ম শিখব। সংযোগ নিয়ম, তো সংযোগ নিয়মটা কি? তাহলে আচ্ছা বিনিময় নিয়মটা তাহলে কি আমরা বুঝলাম, এক কথায় একটু বলে দেওয়া যাক। বিনিময় নিয়ম হলো এই যে এ এবং বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা, যে কোনো দুটি
পূর্ণ সংখ্যা হলে a প্লাস বি সমান বি প্লাস এ, এটা যোগের ক্ষেত্রে হয়। কিন্তু বিয়োগের ক্ষেত্রে a মাইনাস বি সমান হবে নট ইজিক্যাল টু হবে বি মাইনাস এ। গুণের ক্ষেত্রে a গুণিতক বি সমান হচ্ছে বি গুণিতক এ। ক্লিয়ার? আবার ভাগের ক্ষেত্রে a ভাজিতক বি অসমান বি ভাজিতক এ। ঠিক আছে, এখানে অবশ্যই যেটা দিয়ে ভাগ করা আছে সেটা যাতে না জিরো না হয়, জিরো হলে ভাগটাই আনডিভাইন হয়ে যাবে। সেই জন্য যেটা দিয়ে ভাগ হবে সেটা যেন কখনোই জিরো না হয় সেটা আমাদের দেখে নিতে হবে। তো এটুকু আমরা বিনিময় নিয়মের ক্ষেত্রে শিখলাম। এবার আমরা সংযোগ নিয়মটা কি সেটা নিয়ে আলোচনা করব। সংযোগ নিয়মটা কি? এখানেও তাই, একটা অপারেশান, তিনটে সংখ্যা এ বি সি, তিনটে ধরো পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি মূলত। তিনটে পূর্ণ সংখ্যা একটা অপারেশনের সাপেক্ষে, এই চিহ্নটা কি হতে পারে? যোগ, হতে পারে বিয়োগ, হতে পারে গুণ, ভাগ, যা যা অপারেশন আমরা শিখেছি। মেনলি তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা অপারেশনই শিখেছি। তো এই অপারেশনের সাপেক্ষে দেখো লক্ষ্য করে আমরা কিভাবে কাজটা করব। হতে পারে কেউ এরকম প্রথম দুটো অপারেশন করার পর শেষটা করতে পারে, আবার কেউ এরকমও তো করতে পারে। শেষ দুটো করে তারপরে সে প্রথমটার সঙ্গে অপারেশনটা করছে। এখানে অপারেশন বলতে ধরো আমি পার্টিকুলার উদাহরণ দিই, ধরো যাক যোগের সাপেক্ষে এবং এবিসির পার্টিকুলার মান দিয়ে দিচ্ছি। ধরো 2 যুক্ত 3 যুক্ত 5, আবার 2। এবারে ধরো আমি প্রথম দুটো যোগ করার পরে 5 যোগ করতে পারি, আবার কেউ তো এরকমও করতে পারে শেষ দুটো যোগ করে প্রথমটার সঙ্গে যোগ করতে পারে, করতে পারে। তো এই ক্ষেত্রে যদি প্রথমটার রেজাল্ট যা হবে দ্বিতীয় ক্ষেত্রে যদি একই রেজাল্ট হয় তাহলে আমরা বলবো যে যোগের সাপেক্ষে এরা পূর্ণ সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা সংযোগ নিয়ম মেনে চলে। তো এক্ষেত্রে দেখি সমান হতেও পারে নাও হতেও পারে। যোগের ক্ষেত্রে কি হয়? তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 আর 3 যোগ করলে কত হয়? যোগের যা যা নিয়ম, আমরা এখানে ধনাত্মক সংখ্যা নিয়েছি, তোমরা যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারো। আচ্ছা আমি পূর্ণ সংখ্যা নিয়ে একটা দেখাবো। তাহলে এক্ষেত্রে কত? 5 হচ্ছে প্রথম ক্ষেত্রে যোগফল যুক্ত 5, দ্যাট ইজ রেজাল্টটা হলো 10। দ্বিতীয় ক্ষেত্রে 2 যুক্ত 3 আর 5 যোগ করলে 8, রেজাল্টটা কিন্তু 10ই হচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি? যোগের সাপেক্ষে অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ এই সংযোগ নিয়ম মেনে চলে। ক্লিয়ার? কারণ দুক্ষেত্রে রেজাল্টটা সমান হচ্ছে বলে। তো এখানে একটা ঋণাত্মক ধনাত্মক নিয়ে দেখাচ্ছি বুঝতে সুবিধা হয় বলে। ধরা যাক -2 পূর্ণ সংখ্যা, -1 আর একটা পূর্ণ সংখ্যা, আর একটা পূর্ণ সংখ্যা +5। ক্লিয়ার? তো এদের আমি ওই যোগের সাপেক্ষেই দেখাচ্ছি। তাহলে -2 দেখো তিনটে সংখ্যা, আমি প্রথম দুটো কাজ করছি একবার, আর দ্বিতীয় ক্ষেত্রে শেষ দুটো যোগ করে তারপরে প্রথমটার সঙ্গে যোগ করতে চাইছি। দেখো না কী হয় রেজাল্টটা। যোগের নিয়ম অনুসারে যোগ করতে হবে। আমি কি বলছিলাম? দুটোই ঋণাত্মক সংখ্যা, তাই চিহ্নটা একই থাকবে, সংখ্যা দুটির যোগ। তাহলে উত্তরটা হলো -3 প্লাস যা ছিল +5 হয়ে গেল। এবারে যোগ করার নিয়ম কি? দুটো বিপরীত সংখ্যা, তাই বড় চিহ্ন প্লাস, এবারে বিয়োগ করতে হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2, উত্তরটা হলো প্রথম ক্ষেত্রে +2। এবার দেখি দ্বিতীয় ক্ষেত্রে কি হয়। -2 ছিল আগে থেকেই, প্লাস এই প্লাস দিলাম, -1 +5 যোগ করলে কত হয় না বড় চিহ্ন। সবসময় বলেছি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা থাকলে বড়টার চিহ্ন দিতে হয়, তারপরে বিয়োগ করতে হয়। তা ক্লিয়ার? 5-এর চিহ্ন বড় বলে দিলাম। এবারে রেজাল্টটা কত হচ্ছে দেখো, ঠিক এখানেও বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাই বড়টার চিহ্ন দিতে হবে প্লাস, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে দেখো উভয় ক্ষেত্রেই উত্তরটা +2 হচ্ছে। এই কারণে বলছি পূর্ণ সংখ্যার যোগ, এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা ছিল, এদের যোগের সাপেক্ষে সংযোগ নিয়ম মেনে চলে। একই রকমভাবে আমি আর এটা দেখাবো না, যোগের জায়গায় যদি গুণ দিতাম তাতেও দেখা যেত
সংযোগ নিয়ম মেনে চলবে, কিন্তু বিয়োগ বা ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না। এটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। নিজেরা আমাকে করে দেখাবে, যে কোনো তিনটে পূর্ণ সংখ্যা নিয়ে দেখাবে যে তাদের বিয়োগ বা ভাগ সংযোগ নিয়ম মেনে চলছে না। ঠিক আছে, দেখি তোমরা যে কতটা বুঝেছো। সেই কারণে এখানে একটা ছক দেওয়া আছে বইয়ে, এই ছকটা দেখানোর চেষ্টা করছি। দেখো, তাহলে +6 - 2 সমান -2 + 6 আছে, বাম দিকের সঙ্গে ডান দিকটা মেলাতে হবে। এটা কি লক্ষ্য করো, যোগের সাপেক্ষে এরা পাল্টাপাল্টি হয়ে গেছে, স্থান পরিবর্তন করে নিয়েছে, তার মানে কি বিনিময় হয়েছে। তাহলে এটা কি হবে, বিনিময় নিয়ম, অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চললো। তাহলে একের দাগে এখানে এই আসবে। ক্লিয়ার? এবারে দ্বিতীয়টা দেখি। এখানে কি যে এগুলো সংখ্যাগুলো সবই পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। এখানে দেখো লক্ষ্য করে বিয়োগের সাপেক্ষে এরা বিনিময় হচ্ছে, -8টার জায়গায় +2 চলে গেছে, +2 জায়গায় -8 হয়েছে। তাহলে কি দেখলাম, পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, আমরা একটু আগে শিখেছি। তাহলে এই অপশানটা হবে, পূর্ণ সংখ্যার বিয়োগ 3 হবে। তাহলে 2 এর সঙ্গে 3, পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। একই রকমভাবে এক্ষেত্রে লক্ষ্য করো, বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলছে না, তাই না? বিয়োগের সাপেক্ষে সংযোগ নিয়ম একটু আগে যেটা দেখালাম, একই রকমভাবে এটা পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। 4 আর 1 একই হবে। এবারে 51 পৃষ্ঠায়, ক্লাস 7-এর বইয়ে 51 পৃষ্ঠায় যে 2 থেকে প্রশ্ন দেখো, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। আমি একটা উদাহরণ দিয়েছি, দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো -2 -3, এদের সমষ্টি হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা 5 -5। তাহলে -5কে দুটো ঋণাত্মক সংখ্যার সমষ্টি আকারে লেখা যাচ্ছে। একটা উদাহরণ, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতেই পারে। 3 দাগের যে উদাহরণটা বলেছে, 3 দাগের প্রশ্ন, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে +5 +7 দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের বিয়োগ ফল হচ্ছে -2। তাহলে উত্তরটা হচ্ছে -2। -2কে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ আকারে প্রকাশ করা যাচ্ছে। তারপরে 4 থেকে বলছে, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তার দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10 আর -2, এদের বিয়োগ করো, বিয়োগের নিয়ম অনুসারে -8, উত্তরটা -8। এবারে আমরা দুটো ধনাত্মক সংখ্যা +4 এবং +2 গুণ করব সংখ্যা রেখার সাহায্য নিয়ে। তাহলে কি করতে হবে, প্রথমে একটা সংখ্যা রেখা আমরা অঙ্কন করে ফেললাম। যেভাবে সংখ্যা রেখা অঙ্কন করতে হয় সেভাবে অঙ্কন তোমরা করবে। তো আমি এখানে মূলবিন্দু দিলাম, এর সেটা এবার লিখে দিবে। এখন 4 গুণিতক 2, তার মানে কি? তার মানে হলো এই গুণের নিয়ম, গুণ মানে কি, যে 2টা 4 বার ধরে যোগের সমান। 2 কথাটা বা 2 সংখ্যাটা 4 বার এসেছে, বারে বারে এসেছে, তাই জন্য তো আমরা গুণ প্রয়োগ করি। তাহলে 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2, যেমন 4 বার। ক্লিয়ার? তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে এই +2 মানে কি +2, এই +2টাকে 4 বার ধরে যোগ করব। দেখি 4 বার ধরে যোগ করি। প্রথমে +2, তাহলে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 2 ঘর গেলাম, দ্যাট ইজ 2 বা +2 হলো, চিহ্ন নেই মানে +2। পরের 2 আরও +2, মানে ওখান থেকে আরও 2 ঘর ধনাত্মক দিকে গেলাম, +2। একই রকমভাবে আবার +2, তা যেখানে পৌঁছেছি 4-এর ঘরে পৌঁছেছি, +4-এর ঘরে, এখান থেকে আরও 2 ঘর চলে যাও, কত গেলাম 6-এর কাছে গিয়ে পৌঁছালাম, আরও +2, 6-এর ঘর থেকে চলে যাও আরও 2 একক, অর্থাৎ কোথায় গিয়ে পৌঁছালাম +8। তাহলে রেজাল্টটা হলো +8। ক্লিয়ার? তাহলে উত্তরটা কত হলো +8। এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে গুণটা করতে পারবো। একই রকমভাবে
যদি আমাকে বলতো যে 2 গুণিতক 4 মানে কত হবে, ঠিক একই রকমভাবে আমরা বলতাম যে 4 একক প্লাস 4 একক যুক্ত প্লাস 4 একক, দুবার ধরে প্লাস 4 একক যোগ করতে হবে। তা ন্যাচারালি তোমরা এটা সংখ্যা রেখার সাথে যোগ করে বুঝতে পেরে যাবে রেজাল্টটা কত হবে, প্লাস 8ই হবে। তার মানে আমরা বুঝলাম সংখ্যা রেখার সাহায্যে দেখো 4 গুণিতক 2 যা 2 গুণিতক 4 তাই, অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে আমরা দেখিয়ে দিলাম যে গুণ বিনিময় নিয়ম মেনে চলল। সাথে সাথে কীভাবে গুণটা করা হয় সংখ্যা রেখার সাহায্যে সেটাও আমরা বুঝে নিলাম। এইবারে ধরো একটা ধনাত্মক সংখ্যা আছে, ধরো 3, আর একটা আছে ঋণাত্মক সংখ্যা, ধরা যাক -4। তো এটাকে আমরা কিভাবে সংখ্যা রেখার সাহায্যে গুণ করব দেখি তো কীভাবে করতে পারি। একই রকম প্রথমে সংখ্যা রেখাটা টেনে নিতে হবে। তাহলে তো আমরা 0 একটা জায়গায় দিলাম, 0 -1 -2 এরকম করে দাগগুলো দাও, -2 এর পর্যন্ত দাগটা দিলাম। এভাবে আরও আছে, এগুলো তীর চিহ্ন দিলাম, এদিকে 2 একটা দিই, 1, ডান দিকে 2, 3 এটসেট্রা। ক্লিয়ার? এটার মানেটা কি না, -4টা 3 বার ধরে যোগ করতে হয়। এটার মানে আমরা কি বুঝলাম, -4 যুক্ত -4 যুক্ত -4, অর্থাৎ -4টা 3 বার ধরে যোগ, বারবার যোগ করার অর্থ গুণ, এই জন্য তো আমরা লিখি 3 × -4। তাহলে -4 একক, প্রথমে -4 একক সংখ্যা রেখা টানি, তাহলে মূল বিন্দু বা শূন্য থেকে 4 একক বাম দিকে গেলাম, দ্যাট ইজ -4। প্রথম দ্বিতীয় হচ্ছে -4-এর জন্য ওখান থেকে আরও 4 ঘর যাব, তাহলে কোথায় গিয়ে পৌঁছালাম, -8-এ গিয়ে ওখান থেকে আরও 4 ঘর যাব বাম দিকে, মাইনাস আছে বলে বাম দিকে, এইভাবে পৌঁছে গেলাম। কোথায় গিয়ে পৌঁছালাম, -12। তাহলে উত্তরটা কত হবে, যে -12। ক্লিয়ার? তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম, 3 গুণিতক -4 সংখ্যা রেখা যেটা পেলাম, কি পেলাম, -12 পেলাম। তার মানে কি -3 গুণিতক 4। তাহলে আমরা বুঝে গেলাম ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার গুণফল কি হয়। চিহ্ন ধনাত্মক সংখ্যা +3, ঋণাত্মক সংখ্যা -4, এদের গুণফলের চিহ্ন হয় মাইনাস। তারপরে সংখ্যা মানটা কি আসে না, এদের যে সংখ্যা মানটা ছিল 3 আর 4 এর গুণফল, দ্যাট ইজ 12। 3 আর 4 এর গুণফল দ্যাট ইজ 12। তাহলে 4 গুণিতক যদি -6 হয়, তাহলে উত্তরটা কি হবে, আমরা সরাসরি বলবো -4 আর 6 এর গুণফল 24। ক্লিয়ার? কি করে হলো তাহলে, -4 গুণিতক 6, তাহলে একটা মাইনাস আছে তাই চিহ্নটা মাইনাস এলো। এবার এদের সংখ্যা মানগুলোর সাংখ্য মানগুলোর গুণফল, অর্থাৎ 4 গুণিতক 6, দ্যাট ইজ -24। এইভাবে আমরা গুণটা করে নিতে পারবো। ঠিক আছে? যদি বলে যে 9 গুণিতক -12 কত হবে, তাহলে এক কথায় আমরা বলবো মাইনাস আসবে। তাহলে কি বুঝলাম, একটা মাইনাস আছে তাই গুণফলের চিহ্ন মাইনাস, আমরা সংখ্যা রেখায় দেখে নিচ্ছি। আর 9 গুণিতক 12, ঠিক আছে? তাহলে কত হবে, 108, -108। ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারি। দেখো এই গুণটাকে, এই যে আমরা করলাম না, যে -2 গুণিতক 3, এটা উত্তরটা তাহলে কত হবে, উত্তরটা হবে -6, চিহ্নটা হচ্ছে -2 আর 3 গুণ করলে কত হয়, 6। তো এটা আমরা কিভাবে দেখাবো, সংখ্যার কাছে সাহায্যে দেখাতে পেরেছি। যেভাবে দেখালাম, -2টা 3 বার ধরে যোগ করবে সংখ্যার কাছে সাহায্যে তুমি দেখাতে চাইলে। এটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি দেখি। ধরা যাক 3 আর 3, কি করতে চাইছি, -2 গুণিতক 3 সমান 6, -6। এটা তো আমরা সংখ্যার সাহায্যে দেখাতে পারবো। তো এটাকে আমরা অন্য পদ্ধতির সাহায্যে
বা অন্যভাবে দেখাতে চাইছি। দেখো 3 গুণিতক 3 মানে কত জানি 9। এটার মানেটা কি? এটার মানেটা হলো এই 3টাকে 3 বার ধরে যোগ করা গুণের নিয়ম অনুসারে। তো আমি যদি 2 গুণিতক 3 করতাম তাহলে কত হতো না 3 বার ধরে যোগ নয়, 3টা তখন 2 বার ধরে যোগ হতো। তাহলে এক্ষেত্রে আগে যে উত্তরটা ছিল সেক্ষেত্রে একটা 3 কমবার যোগ করতে হতো। তাহলে একটা 3 ওই জন্য বিয়োগ করে দিলাম। বুঝে নাও, আগে 3টা 3 যোগ করে ফেলেছিলাম, তাহলে 2 গুণিতক 3 মানে কি এখানে একটা 3 কমাতে হবে। তাহলে আগের যে উত্তরটা ছিল সেখান থেকে একটা 3 কমাতে হবে, অর্থাৎ উত্তরটা হবে 6। ক্লিয়ার? এবারে 1 গুণিতক 3 মানে কত হবে তাহলে না আগের যে রেজাল্টটা ছিল অর্থাৎ 6 ছিল, সেখান থেকে একটা 3 কমাতে হবে। 2 গুণিতক 3 ছিল, দুবার 3 যোগ করছিলাম, এবার তাহলে কি একটা 3 যোগ করতে হবে, একটা 3 কমাতে হবে। তাই আগে দুটো 3 ছিল, এখানে 1 গুণিতক 3 হলে কি আগের থেকে একটা 3 কমাতে হবে, অর্থাৎ 3 উত্তরটা হলো। একই রকম হবে 0 গুণিতক 3 মানে কি না আগে যে রেজাল্টটা ছিল সেখান থেকে আরও একটা 3 কমিয়ে দিতে হবে, অর্থাৎ উত্তরটা হলো 0। ক্লিয়ার? তাহলে -1 গুণিতক 3 কি এক এক করে পিছিয়ে যাচ্ছি, 3 2 1 0 এক এক করে পিছাচ্ছি অ্যাকচুয়ালি আসলে। তাহলে আগে যে রেজাল্টটা ছিল আগে ছিল 0, সেখান থেকে আরও 3 কমাচ্ছি, তাহলে উত্তরটা হলো কত -3। কেমন? একইভাবে -2 গুণিতক 3 কত হবে না আগে যে রেজাল্টটা ছিল সেখান থেকে আরও 3 কমাতে হবে একটা করে, উত্তরটা হলো কত -6। তাহলে আমরা দেখাতে পারলাম -2 গুণিতক 3 সমান -6। ক্লিয়ার? এইভাবেও অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে দেখাতে বলে যে 3 গুণিতক 3 থেকে -2 গুণিতক 3 মান কত হবে বের করো। এইভাবে আমাদের অনেক সময় এক্সারসাইজ করতে দেয়। যেমন একটা এক্সারসাইজ ধরো দিয়েছে, আমাদের নিজে করি। দেখো -5 গুণিতক 2 থেকে শুরু করে -5 গুণিতক -2 এর মান নির্ণয় করো। এইভাবে অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে, তো আমরা কিভাবে করব ওই নিয়মে করব। ক্লিয়ার? ওই নিয়মে আমরা করতে পারবো। ধরো জায়গায় একটা দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে প্রথমেরটা একটা -5 গুণিতক 2 থেকে শুরু করব, শুরু করে আমরা -5 গুণিতক -2 এর মান কত বের করব। তো -5 গুণিতক 2 এটার মান কত হয়? একটু আগে গুণের নিয়ম অনুসারে কি জানেছি না বিয়োগ চিহ্ন হবে আর সংখ্যা মান দুটোর গুণ হবে, অর্থাৎ 5 আর 2 এর গুণফল। রেজাল্ট কত হয় তাহলে -10। এটা সংখ্যাটার সাহায্যে পেয়ে গেছি। তো এটার সাহায্য নিয়ে আমি কি বের করতে চাইছি -5 গুণিতক -2 এর মান কত আমরা বের করতে চাইছি। ক্লিয়ার? তাহলে -5 গুণিতক 2 মানে কি? মানে হলো এই, আমরা যদি গুণের নিয়ম অনুসারে একটু বিশ্লেষণ করতে চাই তাহলে -5 কথাটাকে দুবার ধরে যোগ করতে হবে, -5 যুক্ত -5। ক্লিয়ার হলো? এইবারে -5 গুণিতক 1 মানে কি একটা -5 কমাতে হবে, অর্থাৎ আগে যে রেজাল্টটা পেয়েছে -5 হবে, তাহলে একটা 5 কমাতে হবে। আমি +5 কমিয়ে দিয়েছি, উত্তরটা হলো -5। তাহলে এখানে -5 হবে। আরেকবার রিপিট করছি, -5-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে না আগে যে রেজাল্টটা ছিল সেখান থেকে কমাতে হবে। কত কমাতে হবে না একটা -5 কমিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে উত্তরটা হলো কত -10 যুক্ত 5, দ্যাট ইজ -5। ক্লিয়ার হলো? তাহলে -5-এর সঙ্গে যদি একটা কমাও 0 গুণ করি তাহলে কি হবে না আগে যে রেজাল্টটা হয়েছিল সেখান থেকে কমাতে হবে আরও একটা -5, অর্থাৎ উত্তরটা কত হলো না -5 যুক্ত 5, এই করে হলো রেজাল্টটা 0। এভাবে -5-এর সঙ্গে যদি 1 গুণ করি -1 গুণ করি এখানে একটা একটা করে কমাবে, তাহলে কত হবে না আগে যে রেজাল্টটা হয়েছিল জাস্ট আগে 0 হয়েছিল
সেখান থেকে কমাতে হবে, আরও একটা -5 কমাতে হবে, কারণ আমি তো একটা 5 কমিয়ে দিয়েছি। তাহলে উত্তরটা কত হলো? 5। ক্লিয়ার? তাহলে -5-এর সঙ্গে যদি আমরা -2 গুণ করি, না আগে যে রেজাল্টটা হয়েছিল সেখান থেকে কমাতে হবে আরও একটা -5। তাহলে উত্তরটা কত হলো? -5, সরি এখানে 5 হবে, আগের রেজাল্টটা 5 ছিল, 5 বিযুক্ত -5। তাহলে উত্তরটা কত হলো? +5 দ্যাট ইজ 10। ক্লিয়ার? তাহলে -5 গুণিতক 2, এই রেজাল্টটা থেকে আমরা -5 গুণিতক -2 এর মান কত পেলাম? +10। ঠিক আছে, এইবারে আমরা মুখে মুখে হিসাব করব কিভাবে দুটো সংখ্যার গুণ করতে হয়। ধরা যাক আমি -3 সঙ্গে আমরা -5 গুণ করব। তার আগে দেখি এত সব কি করতে হবে। তাহলে একটা অঙ্ক দিলে যদি বলে দেয় তাহলে আমরা ওই নিয়মের সাহায্যে করতে বলে তো করবই। এবারে দেখো আমরা কিভাবে পেলাম একটু ভেবে দেখি তো। -5 আর -2 এর গুণফল কি হয় না, দুটো মাইনাসের কারণে প্লাস হয়ে গেছে, আর 5 আর 2 গুণ করলে অর্ডিনারি নিয়মে 10 হয়েছে। তাহলে দুটো মাইনাস হলে প্লাস চিহ্ন হয়, অর্থাৎ জোড় সংখ্যক মাইনাস হলে আমরা বুঝে নিলাম প্লাস চিহ্ন হয়, আর বিজোড় সংখ্যক মাইনাস হলে দেখো -5 আর 2 এর গুণফল কত হয়েছিল? -10। 5 আর 2 এর গুণফল তো 10 হবে, কিন্তু চিহ্নটা মাইনাস কেন? না একটা মাইনাস, অর্থাৎ বিজোড় সংখ্যক মাইনাস থাকলে চিহ্নটা মাইনাস হয়, আর জোড় সংখ্যক মাইনাস থাকলে চিহ্নটা প্লাস হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি হবে? আমরা অত সব নিয়মে করব না, একদম মুখে মুখে করব। তাহলে কি হচ্ছে, কটা মাইনাস আছে এখানে? দুটো মাইনাস, তাহলে চিহ্নটা কী হবে? প্লাস দিয়ে উত্তরটা হবে। আর 3 আর 5 গুণ করলে কত হবে? 15। বোঝা গেল কথাটা? আর একটা নেই, ধরো -1 গুণিতক -2, উত্তরটা কত হবে? -1 -2 গুণ করলে কত হচ্ছে আমাদের? প্লাস, দুটো মাইনাসে প্লাস, 2 একে 2। ক্লিয়ার? যদি এরকম আর একটা নেই, -1 গুণিতক -2 গুণিতক -3, চিহ্নটা কী হবে? দেখো 3খানা মাইনাস গুণ হলে বিজোড় সংখ্যক মাইনাস, তাহলে মাইনাস, আর 3 দুগুণে 6 একে 6। নিজে করি 4.5 উত্তরগুলো এবারে আমরা আলোচনা করব। এখানে কি বলেছে, একটা ছক দিয়েছে, ছকটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। কি অপারেশন হবে না গুণ, কাদের মধ্যে? 5 আর -4 গুণ করে এখানে কত হবে সেটা লিখতে হবে। 5-এর সঙ্গে -6 গুণ করলে এখানে কত হবে লিখতে হবে। 5-এর সঙ্গে 7 গুণ করে এইখানে কত হবে সেটা লিখতে হবে। আমরা জানি এগুলো কী করতে হয়। 5-এর সঙ্গে -11 গুণ করলে কত হয়? 5 আর 11 গুণ করলে কত? চিহ্নটা মাইনাস হবে, আর 11 5 55। ঠিক আছে, আমি একটা বলে দিলাম। 5-এর সঙ্গে -6 গুণ করলে কত হবে না, চিহ্নটা লক্ষ্য করি, কটা মাইনাস? বিজোড় সংখ্যক মাইনাস, তাই উত্তরটা মাইনাস হবে। 5 আর 6 গুণফল 30 হবে। ক্লিয়ার? তাহলে -8-এর সঙ্গে -6 গুণ করলে দেখো -8-এর সোজা এখানে কী হবে না -8 আর উপরে যে -6, তাহলে -8 আর -6 গুণ করে যেটা হবে সেটা লিখতে হবে। তো দুটো মাইনাস, তার জোড় সংখ্যক মাইনাস, তাহলে কী হয়? প্লাস হয়, 8 6 48 হয়। এইভাবে তোমরা এই পুরো ছকটা করে ফেলবে। ঠিক আছে, এবারে দেখো এই যে 2-এর দাগে যে প্রশ্নটা দেওয়া আছে, বলছে -7 গুণিতক 7 যুক্ত 12 গুণিতক -8, এটাকে সরল করলে কত হবে? তাহলে লিখে ফেলি আমরা, -7 গুণিতক 7 যুক্ত 12 গুণিতক -8, এটাকে সরল করলে অ্যাকচুয়ালি কতটা হয় সমান। প্রথমে দেখো আমরা পাটিগণিত যেমন শিখেছি গুণের কাজ আগে করতে, গুণ করব। তাহলে এখানে একটা মাইনাস আছে, তাই চিহ্নটা মাইনাস হবে। বিজোড় সংখ্যা মাইনাস, তাহলে মাইনাস হয়। গুণের ক্ষেত্রে কটা মাইনাস? এখানে ঋণাত্মক সংখ্যা, এখানে তো ধনাত্মক সংখ্যা। তাহলে 7 আর 7-এর গুণফল কত? 49 যুক্ত, এবার দেখো 12 আর -8-এর গুণফল একই রকম, -12 গুণিতক 8, তাহলে কত হচ্ছে? -12 আসতে 12 আর 8 গুণ করলে 96। এইবারে দুটোই ঋণাত্মক সংখ্যার যোগ করতে হবে, তাহলে চিহ্নটা কী হবে? ঋণাত্মক সংখ্যা হবে। এবারে যোগ কীভাবে করতে হয়? চিহ্নটা ঋণাত্মক হয়ে গেল, এবারে সংখ্যাগুলো যোগ করতে হয়।
9 6 15 5, 9 4 13 একে 14। ক্লিয়ার? তাহলে উত্তরটা হলো -145। এটাই হবে উত্তর। ঠিক আছে? এইভাবে তোমরা ওই অনুশীলনীতে ওই রকম ধরনের যে প্রবলেমগুলো আছে আশা করি তোমরা করতে পেরে যাবে। আমি আর এখানে দেখাবো না, না পারলে অবশ্যই বলবে। এইবারে আমরা কষে দেখি বা নিজে করি এই যে অঙ্কগুলো আছে, এইভাবে এই অঙ্কগুলো করব। একটা অঙ্ক দেখিয়ে দেবো, তোমরা বাকিটা করতে পারবে। কীভাবে করতে হয় দেখি। ধরা যাক -6 গুণিতক -5 গুণিতক -7 গুণিতক -3, এটা হিসাব করতে হবে। প্রথম দুটো গুণ করব। বলেছিলাম কি দুটো ঋণাত্মক সংখ্যার গুণ, -6 -5 দুটো ঋণাত্মক সংখ্যার গুণ। তো দুটো ঋণাত্মক আছে বলে চিহ্ন কী হয় প্লাস, আর 6 আর 5 গুণ করলে 30, অর্থাৎ +30 হয়ে গেল। গুণিতক -7 গুণিতক -3। এইভাবে পরে দুটো গুণ করো, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে চিহ্নটা কি ঋণাত্মক। 7 আর 30 গুণ করলে -210 গুণিতক -3। এবার দেখো দুটো ঋণাত্মক সংখ্যা, তাই চিহ্ন কি প্লাস হবে। প্লাস আমরা দিচ্ছি না, আর দিতেও পারো, কোনো অসুবিধা নেই। 210 আর 3 গুণ করো, 3 0 0, 3 একে 3, 3 2 6, তাহলে উত্তরটা হলো +630। এইভাবে যত অঙ্কগুলো আছে তোমরা সেগুলো করে নিতে পারবে। এবারে দেখো তোমাদের বইয়ে কতগুলো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এই যে শূন্যস্থানগুলো আমরা কীভাবে গুণ করতে হবে, অটোমেটিক্যালি আমরা ছকটা ফিল আপ করতে পারবো। আর -3 গুণ করলে কত হচ্ছে, এখানে ধনাত্মক সংখ্যা +8 -3 ঋণাত্মক সংখ্যা, তাহলে একটা ঋণাত্মক সংখ্যা একটা ঋণাত্মক চিহ্ন আছে বলে ঋণাত্মক। জোড় সংখ্যক ঋণাত্মক সংখ্যার গুণ হলে চিহ্নটা হয় ধনাত্মক, আর বিজোড় সংখ্যক ঋণাত্মক সংখ্যার গুণ হলে চিহ্নটা হয় ঋণাত্মক। সোজা কথায় কটা মাইনাস আছে দেখো, জোড় সংখ্যক মাইনাস না বিজোড় সংখ্যক মাইনাস। জোড় সংখ্যক মাইনাসে হয়ে যায় প্লাস, আর বিজোড় সংখ্যক মাইনাসে হয় মাইনাস। ক্লিয়ার? তাহলে এখানে একটা মাইনাস, এক বিজোড়, তাই মাইনাস চিহ্ন হবে। 8 আর 3 এর গুণফল 24। একই রকমভাবে এই যে অঙ্কটার ক্ষেত্রেও তাই। দেখো তিনটে ঋণাত্মক সংখ্যার গুণ করতে হবে আসলে, তাহলে এখানে তিনটে ঋণাত্মক সংখ্যা, তাহলে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর এমনি অর্ডিনারি গুণ করে নেবে সংখ্যাগুলো। ক্লিয়ার? এইভাবে এই ছকটা, বইয়ের যে ছকটা, তোমরা ফিল আপ করতে পারবে। এবারে দেখো 10 আর 15 গুণ করলে কত হয়, আমরা গুণের নিয়মগুলো শিখে নিয়েছি। উত্তরটা হচ্ছে 150। তাহলে 15 জায়গায় 10 গুণিতক 15, তা 15কে যদি আমি এরকম বিচ্ছেদ করে লিখি 12 যুক্ত 3 লিখতেই তো পারি, তাহলে ওই ক্ষেত্রে উত্তর কি চেঞ্জ হবে না? একই থাকা উচিত, কারণ 15 জায়গায় আমি 12 যুক্ত 3 লিখেছি। ঠিক আছে? এইবারে আমি আলাদা করে একটু সরল করে দেখি তো, 10 গুণিতক 12 আর 10 গুণিতক 3, এটাকে আমি সরল করে দেখি এর মানটা কত হয়। তাহলে দেখি তো কত হয়, 10 আর 12 গুণ করলে কত হয় 120। অর্ডিনারি গুণের নিয়ম অনুসারে যোগ চিহ্ন ছিল, যোগ দিলাম। তারপরে আমরা 10 আর 3 এর গুণফল কত হয় 30। তাহলে কত হলো রেজাল্টটা, +120 আর +3 যোগ করলে কত হচ্ছে +150। দেখো উভয় ক্ষেত্রেই রেজাল্টটা কিন্তু 150 হচ্ছে। 10 গুণিতক 12 যুক্ত 3 করলেও 150, আবার দেখি লিখেছি 10 গুণিতক 12 যুক্ত 3 করে যা রেজাল্ট পেয়েছি, আমরা 10-এর সঙ্গে 12 গুণ, আবার 10-এর সঙ্গে 3-এর গুণ করে যদি তাদের যোগ করি, তাহলে কি বললাম 10 গুণিতক 12 করে, আবার 10 গুণিতক 3-এর করে আলাদা আলাদা করে গুণ করে যদি যোগ করি, উভয় ক্ষেত্রেই রেজাল্ট একই হচ্ছে, এবং সেই রেজাল্টটা কত হচ্ছে 150, 150 আসতেছে উভয় ক্ষেত্রে। এটাকেই বলা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। দেখো 12 আর 3কে আমরা বিচ্ছেদ করে দিচ্ছি আলাদা আলাদা করে। তাহলে অর্ডিনারি বিচ্ছেদ নিয়মটা কি না, বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়মটা তাহলে কি, আমরা একটু যদি বোঝার চেষ্টা করি না, এ
গুণিতক বি প্লাস সি, এ বি সি পূর্ণ সংখ্যা, সমান যদি এ আর বি গুণ করে যেটা হয় আর এ আর সি গুণ করে যেটা হয়, এদের যোগফলের সঙ্গে যদি সমান হয়, অর্থাৎ এ গুণিতক বি প্লাস সি সমান এ গুণিতক বি যুক্ত এ গুণিতক সি যদি হয়, তবে আমরা বলি যে এ বি সি বিচ্ছেদ নিয়ম মেনে চলে এই চিহ্নের সাপেক্ষে। ক্লিয়ার? এটাকে বলা হয়, এটা বাম দিকে আছে বলে এটাকে বিচ্ছেদ নিয়মকে ইংরেজিতে বলে ডিস্ট্রিবিউশন ল, লেফট ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ এটা বাম দিক দিয়ে গুণ হচ্ছে। এই দেখো 10 গুণিতক 15 সমান 150 ছিল, আর 10 গুণিতক 15কে আমি দুটো সংখ্যার যোগ আকারে লিখেছি। এই রেজাল্টটা যা হয়েছে, এবার দেখো এই যে যোগ ছিল অর্থাৎ এটা যুক্ত হয়েছিল, এটাকে আমি গুণের সাপেক্ষে ভেঙে দিয়েছি। কি করেছি? 10 গুণিতক 12 করেছি একবার এখানে, আর 10 গুণিতক 3 করেছি, অর্থাৎ এই 12 আর যুক্ত 3 যেটা ছিল এটাকে আমি বিচ্ছেদ করে দিয়েছি। এখান থেকে বিচ্ছেদ কথাটা এসেছিল। কে বিচ্ছেদ করেছি? গুণের সাপেক্ষে আমি বিচ্ছেদ করেছি, তাই এটা গুণের বিচ্ছেদ নিয়ম। তাহলে গুণের বিচ্ছেদ নিয়মটা কি? 10 গুণিতক 12, এখানে যে চিহ্নটা যুক্ত আছে, যুক্ত 10 গুণিতক 3। এখন এই রেজাল্টটা 150 আর আগের রেজাল্টও 150 ছিল বলেই আমরা বলেছি এরা বিচ্ছেদ নিয়ম মেনে চলে। গুণ পূর্ণ সংখ্যার বিচ্ছেদ নিয়ম মেনে চলে, যেহেতু উভয় ক্ষেত্রে রেজাল্টটা সমান হয়েছে বলে। তাহলে এবার আমরা একটা এবিসি দিয়ে যদি বলার চেষ্টা করি, ধরা যাক এ বি সি তিনটে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এবারে যদি এ গুণিতক বি প্লাস সি, দেখো যেভাবে 15 যুক্ত হয়েছিল 12 যুক্ত 3-এ, 12 আর যুক্ত 3-এ যুক্ত হয়েছিল, তেমনি এখানে বি আর সি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আছে। এবার আমি এই গুণের সাপেক্ষে আমি বিচ্ছেদ করছি, তাহলে এ গুণিতক বি আর এ গুণিতক সি, মাঝে যোগ ছিল বলে যোগ চিহ্ন থাকবে। ক্লিয়ার? যদি এই দুটো রেজাল্ট সমান হয়, তাহলে আমরা বলবো যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। দেখা যায় প্রতিটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা হয়, মেনে চলে, অর্থাৎ সমান হবে। তাহলে গুণের ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলে, অর্থাৎ বিচ্ছেদ নিয়ম প্রযোজ্য হয়। তাহলে গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ঠিক আছে? তো এবারে আমরা কয়েকটা যাচাই করে দেখি যে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম কি মেনে চলে না চলে না। দেখা যাক -11 গুণিতক -4 যুক্ত -7। ক্লিয়ার? তাহলে বিচ্ছেদ নিয়ম অনুসারে আমরা কিভাবে লিখব? আমরা এটাকে আগে সরল করব আর ডান দিকে বিচ্ছেদ নিয়ম অনুসারে সরল করব। তো সরল করব, বিচ্ছেদ নিয়ম অনুসারে লিখলে কি লিখতে হবে? -11 গুণিতক -4, তাহলে -11 গুণিতক -4, -11টা এর সঙ্গে এবার গুণ হবে, -11টা দ্বিতীয় পদের সঙ্গে এবার গুণ হবে। দ্বিতীয় পদের মধ্যে দেখো দুটো পদ হয়ে গেছে যোগ চিহ্ন দিয়ে যারা আছে, তাহলে -11টা প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। তাহলে -11 গুণিতক -7, মাঝে কি চিহ্ন হবে? মাঝে হবে এইখানে যে চিহ্নটা ছিল, যোগ তাহলে যোগ, বিয়োগ তাহলে বিয়োগ। ক্লিয়ার? এই দুটো এবার রেজাল্ট সমান হচ্ছে কিনা দেখি। এটাকে আলাদা করে সরল করব, এই দিকটাকে আলাদা করে সরল করব। দেখা যাক বাম দিকটাকে সরল করে কি হয়। -11 গুণিতক দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত হবে? -4 যুক্ত -7, উত্তরটা কত হবে? -11। একই রকম চিহ্ন আছে, আর 4 আর 7 যোগ করলে 11। এবারে 11 আর দুটো ঋণাত্মক সংখ্যার গুণফল, উত্তরটা ধনাত্মক হবে। 11 গুণ করলে হয় 121, অর্থাৎ +121। এবার ডান দিকটা দেখি, লক্ষ্য করি কি হয়। এটা কত হচ্ছে? দুটো ঋণাত্মক সংখ্যার গুণফল, চিহ্নটা প্লাস, 11 আর 4 গুণ করলে 44, যুক্ত এখানেও দুটো ঋণাত্মক সংখ্যার গুণফল, তাই চিহ্নটা প্লাস, 11 আর 7-এর গুণফল 77,
দুটো ধনাত্মক সংখ্যার গুণফল, চিহ্ন দুটো একই আছে বলে চিহ্নটা ধনাত্মকই থাকবে। আর এখানে যোগ করো, 77 আর 44 যোগ করলে হচ্ছে 121, তাহলে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে 121 হচ্ছে। তাহলে আমরা কি বলবো, এ দুটো রেজাল্ট সমান। অর্থাৎ ফ্রেশ করে যদি লিখে দেওয়া হয় তাহলে -11 গুণিতক -4 যুক্ত -7 সমান -11 গুণিতক -4 যুক্ত -11 গুণিতক -7, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ, নোট করো গুণ, বিচ্ছেদ নিয়ম মেনে চলে, গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো তিনটে সংখ্যা নিয়ে তোমরা দেখাবে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ওকে।